প্রিয় দর্শক, ধন্যবাদ সবাইকে। আমি হাবিবুর রহমান রয়েছে আপনাদের সাথে বাঙালির ২১ মিডিয়ার পক্ষ থেকে। আমাদের সাথে রয়েছেন দগিরিয়াসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সানজাহিদ, আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাহেব। আমরা পরিচয় হব এবং উনি কেমন আছে সেটা জানবো প্রথম। হ্যাঁ, আমি মোহাম্মদ সানজাহিদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, দগিরিয়াসা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি মোটামুটি ভালোই আছি, তেমন কোনো সমস্যা আপাতত নাই আর কি। প্রিয় দর্শক, প্রথমেই আশুগঞ্জ উপজেলাধীন এই যে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, 1970 খ্রিস্টাব্দে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে। বিদ্যালয়টিকে একটু দেখাই আপনাদেরকে। এই যে শহীদ মিনার এখানে রয়েছে, ভাষা শহীদের স্মৃতি বহন করে শহীদ মিনার। আর এখানে দুইটি ভবন আমরা দেখতে পাচ্ছি। এখানে সুউচ্চ কোনো ভবন এখনও নির্মিত হয়নি, তবে যোগাযোগের একটি ভালো ব্যবস্থা রয়েছে। দগিরিয়াসার যে একটি রাস্তা, এই রাস্তার ঠিক পাশেই রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানটির অবস্থান। আমরা স্যারের সাথে যেই প্রসঙ্গটি নিয়ে আলোচনা করব সেটি হলো, আপনারা জানেন যে 12ই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয় আমাদের জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। এবং এই গণভোট সম্পর্কে আমরা মিডিয়া সহ সরকারের বিভিন্ন মহল এবং আমাদের শিক্ষক মহোদয়গণ ওনারাও কাজ করছেন জনগণকে সচেতন করার জন্য। জেলা প্রশাসক, উপজেলা প্রশাসন, সবাই এবং জনপ্রতিনিধিরা যা যতটুকু পারছেন জনগণকে সচেতন করছেন এই দেশটাকে নতুন করে গড়ার জন্য, দেশটাকে সংস্কার করার জন্য। আসলে এই কাজের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলো সম্পর্কে, এই অভিজ্ঞতা ওনারা কীভাবে কাজটা করছেন আমরা সেটা জানবো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাকে সাংবাদিক হাবিবুর রহমান ভাই একটা প্রশ্ন করেছেন যে 12 ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেটা দুইটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপ হচ্ছে, আমরা যেটা বলতে চাই যে জাতীয় নির্বাচন, যেটার মাধ্যমে এমপি নির্বাচন করা হবে, আর একটা দ্বিতীয় পর্যায়ের যে একটা অংশ জুড়ে দেওয়া হয়েছে সেটা হলো জাতীয় গণভোট 2026, হ্যাঁ, সংসদ নির্বাচন। আমরা মূলত গণভোট প্রসঙ্গে কথাটা বলতে চাচ্ছি। গণভোট বিষয়ে হাবিব রহমান ভাই, সাংবাদিক মহোদয় সাহেব, জানতে চাচ্ছেন যে আমরা কিভাবে প্রচারটা বা জনগণকে অবহিতকরণ যে কাজটা সেটা কিভাবে করছি। আমরা সেটা করছি যে আমাদের ইউনো মহোদয়, আমাদের কর্মকর্তা মহোদয় আমাদেরকে বলেছেন যে আমরা যেন নিরপেক্ষ থেকে এই দায়িত্বটা পালন করি, আর আমরা সেটা সেভাবেই করছি। আপনারা জেনে থাকবেন যে আমাদের বিদ্যালয়ে 8ই জানুয়ারি বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত একটা জন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছিল। সেটা হয়েছিল 8 জানুয়ারি। এই 8 জানুয়ারিতে উপস্থিত ছিলেন উপজেলা ইউনো মহোদয় স্যার, উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত থানা ইনচার্জ স্যার শফিকুল ইসলাম স্যার, তারপর উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মহোদয়, উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়। ওনাদের মূল্যবান বক্তব্যের মাধ্যমে সকল জনসাধারণকে, যারা উপস্থিত ছিলেন মোটামুটি ভালো উল্লেখযোগ্য সংখ্যার লোকই এখানে উপস্থিত ছিলেন শিক্ষার্থীবৃন্দ, উপস্থিত ছিলেন শিক্ষার্থীর মায়েরা এবং শিক্ষার্থীর অভিভাবকবৃন্দ, আর উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, তারপরে উপস্থিত ছিলেন এলাকার মুরব্বী বা মাতব্বর টাপের যারা বিচার সালিসি করেন তারা উপস্থিত ছিলেন, আর উপস্থিত ছিলেন 9 নং ওয়ার্ডের বর্তমান মেম্বার সাহেব। ওনারা সকলেই অত্যন্ত দক্ষ এবং সুচারুভাবে বর্ণনার মাধ্যমে জনগণকে যে গণভোট অনুষ্ঠিত হচ্ছে সেটা সম্পর্কে মোটামুটি একটা ধারণা তারা দিয়েছেন। তবে ধারণাটা তারা নিরপেক্ষভাবেই দিয়েছেন, মানুষকে বুঝিয়েছেন, বোঝানোর পরে মানুষের সিদ্ধান্তের উপরে ছেড়ে দিয়েছেন। এখন যা করার আপনারা ভেবেচিন্তে কাজ করবেন, ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। এ প্রসঙ্গে ওনারা যাবতীয় বিষয় আলোচনা করেছেন। আরও আমাদেরকে পরবর্তী তারিখটা আমার খেয়াল নাই, আমরা শনিবারে 10 তারিখ, হ্যাঁ 10 তারিখ উপজেলা সম্মেলন কক্ষে একটা
কনফারেন্স হয়েছিল সকল বিদ্যালয়ের প্রধানদের নিয়ে। হ্যাঁ, না, এটা হলো 10 জানুয়ারি। সকল বিদ্যালয়ের প্রধানদের নিয়ে, মসজিদের ইমাম সাহেবদের নিয়ে, মাধ্যমিক, কলেজ, মাদ্রাসা লেভেলের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে একটা মিটিং হয়েছিল। ওখানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মহোদয়, উপস্থিত ছিলেন যুগ্ম সচিব মহোদয়, এনও মহোদয়, আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। ওখানেও জনগণকে গণভোট সচেতনতা সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছিল। ওখানেও সবাইকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যেন জনগণকে সচেতন করা হয় এবং অবশ্যই সেটা যেন নিরপেক্ষভাবে করা হয়। আপনার সানজাহিদ ভাইয়ের কথা আমরা শুনবো। প্রিয় দর্শক, আমি কথাটাকে আরেকটু প্রাসঙ্গিক করে ফেলি। সেটা হলো, আমরা সানজাহিদ ভাইয়ের কাছ থেকে, উনি এই দগিরাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে যা বুঝতে পারলাম আমরা, ওনাদের কার্যক্রম, সরকার সার্বিকভাবে তৎপর রয়েছে এই গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন ব্যাপারে। ওনারা আন্তরিক, ওনারা সব যত রকমের ওনাদের সাধ্য আছে সব চেষ্টা ওনারা করে যাচ্ছে। যেমন আপনাদেরকে যদি আমরা প্রিয় দর্শক বলি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গণভোট 2026 সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে, এই শিরোনাম দিয়ে যে ব্যানারটি করা হয়েছে, এই ব্যানারের একটু অংশ বিশেষ, গুরুত্বপূর্ণ একটু অংশ বিশেষ আমি একটু আপনাদেরকে শোনাচ্ছি। আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, পিএসসি গঠনের সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে? এমন বাংলাদেশ কি আপনারা চান? সরকারি দল ইচ্ছা মতো সংবিধান সংশোধন করতে পারবে না। সরকারি দল, যে এই দল, রাজনৈতিক দলগুলো সরকার গঠন করে এবং সরকার গঠন করার পরে রাজনৈতিক দলগুলো একচিটিয়াভাবে সংবিধান পরিবর্তন করে, সংবিধানের উপরে বিভিন্ন ধরনের পরিবর্তন সংশোধন করে ফেলে, কিন্তু এটি একটি রাজনৈতিক দল যে সরকার গঠন করে তার পারবে না। আপনারা কি যা চান কি চান না? আরেকটা যদি অপশন আমি বলি, সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোট বিধান চালু হবে। এই যে সংবিধানের গুরুত্বপূর্ণ যদি কোনো পরিবর্তন করতে হয়, সংস্কার করতে হয়, তাহলে এর আগে গণভোট করতে হবে, অর্থাৎ জনগণের একটা অবাধ সম্মতি নিতে হবে। জনগণ কি এই সংস্কারটা চান কি চান না? এরকম আরও কিছু প্রসঙ্গ রয়েছে। এই প্রসঙ্গর পরে একটি ওয়েবসাইটের অ্যাড্রেসও দেওয়া আছে, এখানে সরকারের ওয়েবসাইট, এবং বলা হয়েছে হ্যাঁ ভোট দিলে উপরের সব কিছু পাবেন, না ভোট দিলে কিছুই পাবেন না। মনে রাখবেন, পরিবর্তনের চাবি এবার আপনার হাতে। প্রিয় দর্শক, এখানে যেই বিষয়টি আমি তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন সংস্কার এবং তত্ত্বাবধায়ক সরকার সংযুক্ত, যদিও তত্ত্বাবধায়ক সরকার এর আগে সংযুক্ত হয়েছিল 90 আন্দোলনের পরে, 91তে তত্ত্বাবধায়ক সরকার ছিল, 96তে তত্ত্বাবধায়ক সরকার ছিল, এরকম কয়েকটা তত্ত্বাবধায়ক সরকার ছিল। এই তত্ত্বাবধায়ক সরকারটা কি আপনারা আবার চান? আর নির্বাচন কমিশন সংস্কার, নির্বাচন কমিশনটাকে সংস্কার করবেন, এটা কি আপনারা চান? এবং সংবিধান সংশোধন করতে হলে সরকারি দল পারবে না, এর জন্য বিরোধী দলের দরকার লাগবে, এবং গুরুত্বপূর্ণ সংবিধানের সংশোধনের ক্ষেত্রে গণভোট দিতে হবে। এইগুলো কি আপনারা চান? যদি চান তাহলে হাতে ভোট দিবেন, যদি না চান তাহলে নাতে ভোট দিবেন। কিন্তু আমরা যখন সরাসরি এই দেশের সাধারণ জনগণ, ভোটার যারা, দেশপ্রেমিক জনগণ, তাদের কাছে গেলাম, তাদের মতামত নিলাম, তখন তারা যে জিনিসটি বলছে যে আমরা আসলে বুঝতে পারছি না গণভোট বিষয়টা কি। এখন এই গণভোট বিষয়টি বোঝানোর জন্য, জানানোর জন্য কাজ করছেন আমাদের সরকার, সরকারের সবগুলো উইং, যারা যারা এই কাজের সাথে সংশ্লিষ্ট, এবং আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণও রয়েছেন, বিশেষ করে প্রধান শিক্ষকগণ। জি, এই যে জনগণ বুঝতে পারছে না, আপনারা চেষ্টা করছেন বোঝানোর জন্য, সরকারও চেষ্টা করছে বোঝানোর জন্য। শেষ পর্যন্ত
ও, এই বিষয়টি আসলে আমরা কি হিসাবে দেখতে পারি? সামনে আরও 27-28 দিন সময় রয়েছে নির্বাচনের। হ্যাঁ, ধন্যবাদ হাবিবুর রহমান ভাইকে। এখানে সুন্দর একটা বিষয় উনি উপস্থাপন করেছেন এবং দেশের চাবি আপনার হাতে, উনি এই বিষয়টা পরে শুনিয়েছেন। এখানে যে 5-7টা বিষয়, জুলাই সনদের 30টা বিষয়ের মধ্যে এখানে যে গণভোটের জন্য যেখানে প্রচারণা চালানো হচ্ছে বা জনগণকে অবহিতকরণ করা হচ্ছে, এ বিষয়টা উনি পরে শুনিয়েছেন, এজন্য ওনাকে ধন্যবাদ। কারণ হাবিবুর রহমান ভাইও চান দেশের উন্নয়ন এবং পরিবর্তন চান, ঠিক না? অবশ্যই। আমরাও সেটা চাই। তবে এখানে একটা প্রশ্ন আসছে, জনগণকে এটা আমরা কিভাবে বুঝাবো? জনগণকে আমরা অবশ্যই একটা ব্যাপারে সকলে অবহিত আছেন এবং জানেন যে বর্তমান যুগটা হচ্ছে মিডিয়ার যুগ। হ্যাঁ, মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ। ফেসবুক এখানে আছে, ইউটিউব আছে, তারপরে টুইটার আছে এবং বিভিন্ন গণমাধ্যম আছে। বিভিন্ন গণমাধ্যমে এখন অত্যন্ত জোরালোভাবে এই বিষয়টি আলোচনা করা হচ্ছে এবং মানুষ পর্যবেক্ষণ করছে এবং দেখছে। আপনি একটা জিনিস হাবিব ভাই লক্ষ্য করে থাকবেন, আপনারা যেহেতু মিডিয়ার লোক, আপনারা এই বিষয়টা অত্যন্ত সুন্দর করে উপস্থাপন করতে পারবেন, কারণ আপনারা এই লাইনে আছেন। আমাদের চাইতে ভালো করে উপস্থাপন করতে পারবেন, আপনাদের এই দক্ষতা এবং যোগ্যতা অভিজ্ঞতাও আছে। তবে এখন যে আমরা একটা যেটা বলেন যে মিডিয়া বিপ্লব, যেটাকে আমরা বলতে পারি, এই মিডিয়া বিপ্লবের কল্যাণে প্রত্যেকটা মানুষ এখন সচেতন। হাবিব ভাইয়ের বয়স মনে হয় 55 কিংবা 56 হবে, ঠিক আছে? এই বয়স থেকে শুরু করে যদি আমরা একটু নিচে চলে আসি, যারা নতুন ভোটার, যারা ভোটার হবে তাদের বয়স 18, কিন্তু এর নিচে যদি আমরা চলে আসি 13, 14, হ্যাঁ, এরকম বয়সে যদি চলে আসি, প্রত্যেকে দেখবেন এখন এই ব্যাপারে যথেষ্ট তারা খবর রাখে এবং এই ব্যাপারটা তাদের অগোচরে নাই বললেই চলে। তবে অগোচরে কিছু কিছু মানুষের আছে যারা বয়স একটু বেশি, যারা মিডিয়া সম্পর্কে জানে না বা যে স্মার্টফোন আছে এই স্মার্টফোন সম্পর্কে তারা তেমন একটা ব্যবহার জানে না, তারা হয়তো একটু পিছিয়ে থাকতে পারে। তবে তাদেরকে সচেতন করার জন্য বিভিন্ন মসজিদে ইমাম সাহেবদের এই বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব দেওয়া হচ্ছে এবং উপজেলা তথ্য নির্বাচন কেন্দ্র বা মন্ত্রণালয়ের যে ডিপার্টমেন্ট আছে সেখানেও তারা কাজ করছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিভিন্ন মাঠ পর্যায়ের অঙ্গসমূহ, সংগঠনসমূহ কাজ করছেন। সরকারের বিভিন্ন শাখাসমূহ নিরপেক্ষ থেকে এবং মানুষকে অবহিতকরণ সম্পর্কে কাজ করছেন। আরও 28 দিন মতো সময় আছে, আশা করি এই ব্যাপারটা ইনশাল্লাহ হয়ে যাবে। আর এখানে উপজেলা প্রশাসন থেকেও আমাদেরকে জানানো হয়েছে আমরা যেন ব্যানার ফেস্টুন লাগাই। আমরা প্রত্যেকটা বিদ্যালয়ে এই প্রচারণাটা জন অবহিতকরণ বিষয়টা আছে, আমরা এখানে অ্যাড করে রেখেছি, এটা যাতে জনগণ অবহিত হতে পারে। তবে এখানে আরও কয়েকটা বিষয় হাবিবুর রহমান ভাই আমাদেরকে শুনিয়েছেন যে সাংবিধানিক কতগুলো প্রতিষ্ঠান আছে, যেমন পিএসসির বিভিন্ন প্রতিষ্ঠান আছে, তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন। এগুলাতে আমরা যদি গণভোটে বুঝে শুনে এবং আমাদের মেধাকে কাজে লাগিয়ে অংশগ্রহণ করতে পারি, তাহলে পিএসসির যে প্রতিষ্ঠানটা আছে বা বর্তমান যে অবকাঠামো বা নিয়োগ প্রক্রিয়া আছে সেটা কিন্তু পরিবর্তন হবে। আমরা একটা বিষয় এখানে বলতে পারি যে আমাদের ছেলেমেয়ে বা আমাদের পরবর্তী প্রজন্ম যারা শিক্ষা গ্রহণ করবে তাদের ভবিষ্যৎ সম্পর্কে আমরা যদি ভালো একটা ভিত গড়ে দিয়ে যেতে চাই অথবা বৈষম্য বিরোধী কোনো কিছু তৈরি করে দিতে চাই যাতে আমার ছেলে অবাধে কর্মক্ষেত্রে বা কোনো জায়গাতে প্রবেশ করতে পারে, এটা অবশ্যই আমরা প্রত্যেকেই চাই, কারণ আমরা এই লক্ষ্যে আমরা আমাদের ছেলেমেয়েদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করছি। হ্যাঁ, এই বিষয়ে এজন্য আমরা এই বিষয়টা সম্পর্কে যথেষ্ট অবহিত থাকব। তারপর আরেকটা এখানে বলেছেন যে যে কোনো দল যদি সরকারি দলে যায় বা সরকার গঠন করে তারা ইচ্ছেমতো সংবিধান পরিবর্তন করতে পারবে না। হ্যাঁ, আসলে এমনটাই হওয়া উচিত। কেন এমনটা হওয়া উচিত? যে দল সরকার গঠন করে তারা এক সরকারি দল হিসেবে অভিহিত হয়, আর যারা বিরোধী দল থাকে তারাও কিন্তু সরকারের অংশই হয়, কারণ বিরোধী দল থেকেও কিন্তু এমপি নির্বাচন হয়, এমপি নির্বাচিত হয়, বিভিন্ন পোস্টে লোক থাকে। হ্যাঁ, তাহলে যদি আমরা বিরোধী দলের মতামত গ্রহণ করা না হয় তাহলে তো তারা এমপি হিসাবেও মূল্যায়ন পায় না। যদি
এই গণভোটের মাধ্যমে আমরা এই সিদ্ধান্তটা বা এই বর্তমানের যে প্রচলিত অ্যানালগ পদ্ধতিটা আছে এটা যদি পরিবর্তন করে দিতে পারি, তাহলে আপনি যেমন মূল্যায়ন পাবেন, আপনার এলাকা থেকে যাকে আপনি নির্বাচন করে দিয়েছেন সেও কিন্তু মূল্যায়ন পাবে আপনাদের। তাহলে বোঝা গেল কি, সকল আপামর জনসাধারণের উন্নয়ন হলো, সমাজের উন্নয়ন হলো। আপনারা যাকে নির্বাচন করে সংসদে পাঠিয়েছেন সেও কিন্তু আপনাদের পক্ষে কথা বলল। এই বিষয়গুলা আমরা পরিবর্তন করতে চাইলে অবশ্যই এই 2026 সালের যে গণভোট আছে এই গণভোটের মধ্যে অবশ্যই আমাদের অংশগ্রহণ করা উচিত। আরেকটা বিষয় এখানে আছে নারীত্বায়ন। ঠিক আছে, আমরা আমাদের সমাজে যদি উন্নয়ন দেখতে চাই, ব্যাপক পরিবর্তন দেখতে চাই, সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজের উন্নয়নের কথা চিন্তা করি কিংবা ভাবি, ঠিক আছে, এই মিডিয়ার মাধ্যমে আমরা এই সবগুলো তথ্য আমরা মানুষের ধারে ধারে সহজে পৌঁছে দিতে পারবো। তখনই দেখবেন সমাজের মধ্যে ব্যাপক পরিবর্তন চলে আসছে। কারণ কেউ তখন আর থাকবে না, কুসংস্কারে আচ্ছন্ন থাকবে না, কিংবা অশিক্ষা অর্ধশিক্ষায় থাকবে না। তাহলে সমাজের মধ্যে যদি আমরা উন্নয়নের ধারা প্রবাহিত করতে পারি, তাহলে অবশ্যই এই গণভোট সম্পর্কে আমাদের সকলকে জানতে হবে এবং আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী আপনাদের বিবেককে কাজে লাগিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন। আর দুইটি প্রসঙ্গ এবং ছোট ছোট দুইটা প্রশ্ন করব, আমি জানতে চাবো জনগণের জন্যই, জনগণের প্রত্যাশা পূরণের জন্য। আমাদের দেশটি স্বাধীনতার পর থেকে আপনারা জানেন যে এখানে সুশাসন প্রতিষ্ঠিত হয়নি। সুশাসন প্রতিষ্ঠিত না হওয়ার কারণে অধিকাংশ মানুষ দেশের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এবং তারা তাদের অধিকার সম্পর্কে সচেতন নয়, তারা অধিকার এবং দায়িত্ববোধে জাগ্রত নয়, যার ফলে তারা 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 বুঝতে পারছে না যে এখন আসলে করণীয়টা কি। এখন যেই হানা ভোট বা গণভোটের অপশনগুলো নিয়ে আসা হলো, এখানে কাগজে অনেক কিছু লেখা থাকলেও আমরা বিগত দিনে বিগত সংবিধানও দেখেছি, ওই সংবিধানেও অনেক ভালো অপশন ছিল, মৌলিক অধিকারের কথা ছিল এবং শোষণ মুক্তির একটি বাংলাদেশের কথা ছিল। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা একটি সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার দিকে যাব, এই কথাও ছিল। কিন্তু এখানে ধনী গরিবের বৈষম্য দিন দিন বেড়ে যাচ্ছে, ওই সংবিধানটাকেও আমরা বাস্তবায়ন করতে পারছি না, ইমপ্লিমেন্ট করতে পারছি না। এই ক্ষেত্রে শুধু এই লিখিত কাগজপত্র দিয়েই কি এর বাস্তবায়ন সম্ভব? এর জন্য কি যোগ্য, দক্ষ, সৎ, নেইবার নেতার প্রয়োজন কতটুকু এবং এটা কিভাবে আসা সম্ভব? হ্যাঁ, এখানে হাবিবুর রহমান ভাই সুন্দর একটা প্রশ্ন উপস্থাপন করেছেন। উনি বলেছেন যে আমরা বিগত 53-54 বছর যাবৎ যারা সুবিধা বুক করতেছে তারাই কেবল সুবিধা বুক করতেছে, আর যারা সুবিধা পাচ্ছে না তারা সুবিধা বলতে কি জিনিস সেটার সাথে তাদের কোনো পরিচয় একদমই নেই। এখন মিডিয়ার মাধ্যমে এই বিষয়টা সকলকে অবহিত করতে হবে যে গণভোটের যদি আপনাদের বিবেক এবং মেধাকে কাজে লাগিয়ে সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তাহলে আপনারা যে 53-54 বছর যাবৎ যারা সুবিধা বুক করতেছে তারাই বুক করতেছে, যারা পাচ্ছে না তারা পাচ্ছে না, এই ব্যাপারটা কিন্তু আর থাকবে না। কারণ গণভোটের মাধ্যমে এই ব্যাপারগুলো, এই সিদ্ধান্তগুলো এখন একদম পরিবর্তন করে ফেলা হবে। ইচ্ছা করলেই আর কোনো ভাবে এটা পরিবর্তন করাও সম্ভব নয়। বিষয়টি হলো আপনি পরিবর্তন করলেন, আপনি লিখিত একটা ফরমান দিলেন, একটা চৌহদ্দি আপনি বানাইলেন, একটা ফর্দ আপনি বানাইলেন। এই ফর্দর মধ্যে যা যা আছে এগুলা বাস্তবায়ন করার জন্য যোগ্য দক্ষ লোক লাগবে। এখন আপনি একজন পাইলট ছাড়া একটা বিমানকে কিন্তু ফ্লাই করাইতে পারবেন না। একটা সমাজ বিশ্বায়ন উপযোগী এই দেশটাকে গড়তে হলে বিশ্বায়ন উপযোগী নেতৃত্ব লাগবে, এটা বোঝার মতো। এই অপশনগুলোর মাধ্যমে আনালির কাগজে লেখাই থেকে যাবে। এই ব্যাপারে আমাদের বোধ হচ্ছে আর কি। আপনারা কি ভাবছেন এটা নিয়ে? হ্যাঁ, এখানে যে বিষয়টা জানতে চাচ্ছেন সেটা হচ্ছে যে আমরা কিভাবে জনগণকে বিষয়টা সম্পর্কে অবহিত করব। কারণ বেশ কিছু লোক এই তথ্যগুলি জানছে না, এটাই তো জানছে না, আমরা তাদেরকে জানাতে চাই বা মিডিয়ার মাধ্যমে জানাতে চাই, এটাই তো বলতেছেন। হ্যাঁ, এই বিষয়টাতে আমাদেরকে বলা হয়েছে যে আমরা অলরেডি
আমাদের স্কুলে একটা মহাসমাবেশ করেছি, প্রত্যেকটা বিদ্যালয়ে এরকমভাবে মহাসমাবেশ করছে এবং আরও বলা হয়েছে এই সময় পর্যন্ত আপনারা মহাসমাবেশ করবেন। ঠিক আছে, মহাসমাবেশ করবেন, মাদেরকে ডেকে এনে, অভিভাবকদেরকে ডেকে এনে সুন্দর করে বুঝিয়ে দেবেন। তবে এখানে বলছে আপনারা যদি কোনো সহায়তা চান, যদি আপনাদের বোঝাতে সমস্যা হয় তাহলে আমাদেরকে জানাবেন, আমরা একটা অফিসার ট্যাগ করে দেব। ঠিক আছে, ট্যাগ করে দিয়েছে। আর প্রত্যেকটা সমাবেশে, প্রত্যেকটা অভিভাবক সমাবেশে উপজেলা প্রশাসন থেকে একজন করে ভালো সুচারু এবং সুদক্ষ অফিসারকে ট্যাগ করে দিয়েছেন, যেন মা সমাবেশ এবং অভিভাবক সমাবেশে যে সময় আমরা করব, এই আমরা 8 তারিখে একটা করেছি, আমাদেরকে আবার করতে হবে ফেব্রুয়ারির 3 তারিখের মধ্যে। আমার স্কুলে পড়েছে যে ফেব্রুয়ারি 3 তারিখের মধ্যে আমরা আরেকটা এরকম করব। তখন একজন অফিসারকে ট্যাগ করে দেবে যদি আমরা চাই। আর যদি আমরা না, যদি বলি যে দরকার নেই, আমরা নিজেরা ইনশাল্লাহ এই ব্যাপারে ধারণা আছে, যে বোঝানোর মতো যোগ্যতা, ক্যাপাসিটি আছে, তাহলে হবে না। আর আমরা প্রত্যেকটা সমাবেশী মিটিংয়ে একজন করে দক্ষ সুচারু অফিসারকে ট্যাগ করে দেওয়া হয়েছে, যাতে সকলকে এই ব্যাপারটা অত্যন্ত সহজ করে বোঝানো হয়। আর এখানে আরেকটু বলে দিই, আপনার মানে আপনি বলবেন প্রিয় দর্শক, যদিও ভিডিওটা একটি লম্বা হয়, তারপর আপনারা এই নিউজটি একটু দেখবেন, কারণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা গবেষণার মাধ্যমে যা পাচ্ছি, জনগণের একেবারে সরেজমিনে গিয়ে সরকারেরও মানে দৃষ্টি আমরা আকর্ষণ করব, যে আপনারাও বিষয়টি একটু গুরুত্ব দিবেন। এগুলো একেবারে আমরা যদি সত্যিকার অর্থে এই দেশটাকে পরিবর্তন করতে চাই, দেশের মধ্যে যদি আমরা একটি বিষয়ানুপযোগী একটি ব্যবস্থা কায়েম করতে চাই, তাহলে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। এই বিষয়গুলো নিয়ে আমাদের আরও গবেষণা করতে হবে এবং সেই অনুসারে আমাদের পদক্ষেপ নিতে হবে। যেমন সরকার, আমরা এর আগেও দেখেছি যে যেই দলই, রাজনৈতিক দলগুলো সরকার নিয়ে থাকে নির্বাচনে পাশ করে, যে দলের সরকারটা নেই, যে দলই, যে রাজনৈতিক দলই সরকার নেই, তাহলে ওই সরকারটা হয়ে যায়, যেমন এর আগে এরশাদ সরকার ছিল, এরশাদ সরকার নামে কিন্তু হয়ে যায়। এর আগে এরশাদ সরকার ছিল, জিয়াউর রহমানের সরকার ছিল, খালেদা জিয়ার সরকার ছিল, এরকম নামে সরকার ছিল। তখন এই যে সারে দেশের মানুষের, জনগণের 18 কোটি বলুন আর 12 কোটি বলুন, যেই বলুন, এই মানুষের সরকার কিন্তু আর বলা হয় না, বলা হয় যে খালেদা জিয়ার সরকার বা তারেক জিয়ার সরকার, তখন এই নামে বলা হয়। তখন বিএনপি সরকার, তখন এই যে দলীয়করণ, বিএনপির লোকদেরকে প্রাধান্য দিয়ে কাজ করে। আওয়ামী লীগের ক্ষেত্রে আমরা এটা হতে দেখেছি। এটা প্রতিরোধের কোনো ব্যবস্থা কি আছে এটার মধ্যে? এটা এখানে 2026 সালে যে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, গণভোটের মধ্যে কয়েকটা পয়েন্ট আছে, আপনারা অবশ্যই দেখবেন। এই পয়েন্টগুলোর মধ্যে বিষয় আছে যে দল সরকার গঠন করবে, এই সরকারি দলের কোনো লোক বা ব্যক্তিত্ব সংসদের মধ্যে বিরোধী স্পিকার হিসাবে বা ডেপুটি স্পিকার হিসাবে তারা স্থান পাবে না। ডেপুটি স্পিকার এবং স্পিকার যিনি সংসদে নির্বাচিত হবেন, তারা থাকবে বিরোধী দলীয়। এবং আপনারা আরও জানেন যে এই দৃশ্যমান যে সংসদে আমরা যেটা সরাসরি দেখি, দৃশ্যমান বিষয়টা ছাড়াও সংসদে আরও কতগুলো কমিটি রয়েছে, যেগুলোকে বলা হয় সংসদীয় স্থায়ী কমিটি। এই সংসদীয় স্থায়ী কমিটির যে সভাপতি থাকবে, সম্পাদক থাকবে, এগুলো কিন্তু সরকারি দল থেকে বা যারা সরকার গঠন করবে তাদের রাজনৈতিক দল থেকে দেওয়া হবে না, দিতে হবে বিরোধী দল থেকে। তাহলে বিরোধী দল যদি সংসদে স্পিকার, ডেপুটি স্পিকার থাকে এবং সংসদীয় স্থায়ী কমিটিতে বিরোধী দল থাকে সভাপতি হিসেবে, সেক্রেটারি হিসেবে, বা আমরা এক কথায় যেটা বলতে পারি ভাইটাল পোস্টগুলিতে যদি এভাবে থাকে, তাহলে কিন্তু পরিচয়টা ওইভাবে, এখন হাবিবুর রহমান ভাই আমাকে যেভাবে প্রশ্নটা করেছেন, এভাবে আর সেটা একেবারে আধিপত্য বিস্তার করতে পারছে না। কারণ ইচ্ছা করলেই কিছু হবে না, সভাপতি, সেক্রেটারি বা ভাইটাল পোস্টে যারা থাকবে তাদের হস্তক্ষেপ ছাড়া কিছু হবে না। এখান থেকে গণভোটের মাধ্যমে যদি আমরা চিন্তা ভাবনা করে দিই, এগুলি চিরস্থায়ীভাবে সমন্বিত হয়ে যাবে। তখন থেকে আশা করি এই যে বৈষম্যটা আছে, আশা করি আর কি আপনাদের সিদ্ধান্ত যদি সঠিক হয়, তাহলে সেটা ইনশাল্লাহ লাঘব হয়ে যাবে। এই জন্য আপনাদের বিবেক বুদ্ধিকে কাজে লাগিয়ে এই গণভোটে অংশগ্রহণ করবেন, ঠিক আছে?
আরেকটা বিষয় এখানে আছে যে সরকারের একটা বিষয় হয়ে যায় কোনো না কোনোভাবে আমরা জনগণ এক করে ফেলি যে বিচার ব্যবস্থা ভালো নাই, এই যে এটা এমুক সরকারের লোক তো এমুক সরকারের তো তাদের বুকি রায় দেবে, এ কথাগুলি কিন্তু এখানে থাকবে না। কেন থাকবে না? বর্তমান যে সংসদীয় ব্যবস্থা আছে সেটা হচ্ছে নিম্নকক্ষ বিশিষ্ট, অর্থাৎ এক কক্ষ বিশিষ্ট। অন্যান্য রাষ্ট্রের দিকে, বিভিন্ন রাষ্ট্রের দিকে যদি থাকান, ওইখানে সংবিধানের সংসদীয় বা পার্লামেন্ট গঠিত হয় দ্বিকক্ষ বিশিষ্ট, অর্থাৎ উচ্চকক্ষ নিম্নকক্ষ। আমাদের দেশে শুধু উচ্চকক্ষ রয়েছে, এই জন্য বিচার ব্যবস্থা বা বিচারাধীন যে কার্যক্রম সেটা তেমন স্বাধীনভাবে সংগঠিত হয় না। ঠিক আছে, এটা কিন্তু সাংবিধানিক পদ, এটা কিন্তু তখন আলাদা হয়ে যাবে। কারণ একটা বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে উচ্চকক্ষের সমর্থন লাগবে। উচ্চকক্ষ ছাড়া নিম্নকক্ষ ইচ্ছা করলেই কিছু করতে পারবে না। যে দলই সরকার গঠন করুক তারা ইচ্ছা করলেই কিছু করতে পারবে না। কারণ উচ্চকক্ষটা নিম্নকক্ষটা আমরা জানি যে একটা মোটামুটি একটা অংশ ভোট পেলে, হ্যাঁ, 100 উচ্চকক্ষ যেটা গঠিত হবে 100 সদস্য বিশিষ্ট উচ্চকক্ষে যাবে। এই 100 সদস্য বিশিষ্ট উচ্চকক্ষের অনুমোদন ছাড়া বা হস্তক্ষেপ ছাড়া কোনো কিছুই করা সম্ভব নয়। ইচ্ছা করলে নিম্নকক্ষ কিছু করতে পারবে না উচ্চকক্ষকে বাদ দিয়ে। এই দুইটা কক্ষ যদি এক করে দেওয়া হয় তাহলে আশা করি সরকারি দলের যে একটা আধিপত্য থাকে, ইমুক দলের ইমুকই তো সব কিছু সুবিধা পাবে, অন্যরা পাবে কোথা থেকে, এ কথাটা ইনশাল্লাহ আশা করি আর থাকবে না। এজন্য আপনারা গণভোটে আপনাদের মতামতকে কাজে লাগাবেন, মেধা এবং বুদ্ধিকে কাজে লাগাবেন। আশা করি সেটা বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ আর দুইটি বিষয় আমি সংযুক্ত করে রাখবো। আমরা একেবারে খেটে খাওয়া সাধারণ মানুষের সাথে কথা বলেছি এই ব্যাপারে কথা বলেছি জনপ্রতিনিধিদের সাথে, এই ব্যাপারে কথা বলেছি আমাদের শিক্ষক সমাজের সাথে, এই ব্যাপারে কথা বলেছি আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে, এই ব্যাপারে কথা বলেছি যারা নির্বাচনে দাঁড়িয়েছেন, এমপি পদপ্রার্থী হয়েছেন তাদের সাথে, এই ব্যাপারে কথা বলেছি সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে। এবং আমরা সব জায়গায় একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে একটি সাধ্যের ব্যাপার আছে, একটি ব্যাপার রয়েছে। আমরা যতটুকু চাই আমরা ততটুকু হঠাৎ পেয়ে যাব, রাতারাতি পেয়ে যাব, ব্যাপারটা সেরকমও নয়। আমাদের সব কিছুর মধ্যে একটা সীমাবদ্ধতা থাকে। এইখানে যেই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি, সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই, কমিটমেন্টের কোনো গড়হেলাপ নেই। সরকারের পক্ষ থেকে যথাসাধ্য সরকারের যতটুকু আছে, সরকারের ব্রেন যতটুকু আছে, মগজ যতটুকু আছে, সরকারের জনবল যতটুকু আছে, সরকারের রিসোর্স যতটুকু আছে, এই দেশের জনগণ যতটুকু সচেতন, সেই অনুসারে সাধ্য অনুসারে চেষ্টা করছে এই দেশটাকে রিফর্ম করার জন্য, পুনর্গঠন করার জন্য, বিশ্বের উপযোগী করার জন্য। এটি যে একেবারে সম্পূর্ণ ফায়সালা হয়ে যাবে বা হয়ে যাচ্ছে, বিষয়টি সেরকম নয়। এবং এই হানা ভোটের মাধ্যমে জাস্ট একটা, আমরা বলতে পারি একটা সূচনা। আমরা যদি একটা সমতার দিকে যাইতে চাই, যাওয়ার যে একটা পদযাত্রা আমরা শুরু করলাম, এটা সূচনা। কারণ এখানে অনেক বিষয় আছে যে বিষয় নিয়ে আমরা রাতের পর রাত, দিনের পর দিন তর্ক করতে পারবো। সরকারের অনেক ভুল ত্রুটি আমরা দেখিয়ে দিতে পারবো, যা বাস্তবের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, জনগণের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। কিন্তু সরকারের যে অসীম সীমাবদ্ধতা, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। এই জন্য প্রধান উপদেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা এখনও ধন্যবাদ জানাচ্ছি, এই জন্য যে আমরা এখনও ওনার কমিটমেন্টের বরখেলাপ দেখি নাই এবং উনি যথাসাধ্য চেষ্টা করেছেন, প্রচুর পরিশ্রম করছেন। আমরা যদি এই দেশের জনগণ আন্তরিক থাকি এবং সরকারের এই সৃজনশীল গঠনমূলক কাজে যদি সরকারের পাশে দাঁড়াই, সহযোগী হিসেবে থাকি, সচেতন হিসেবে থাকি, তাহলে দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনাগুলো সরকার দূর করতে আরও শক্তিশালী পদক্ষেপ নিতে পারবে বলে আমরা প্রত্যাশা করছি। প্রিয় দর্শক, থাকুন আমাদের পাশে। ধন্যবাদ সবাইকে বাঙালির 21 টেলিভিশনের পক্ষ থেকে।